প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি ২১ রাতের আজকের আয়োজন। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিদিনই আমরা ২১ রাতে সমসাময়িক বিভিন্ন আলোচিত বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করে থাকি। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আমরা আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয় ফুটবল তারকা অন্যতম কিংবদন্তি তারকা প্লেয়ার যাকে আমরা সম্প্রতি হারিয়েছি। এবং তার বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শেখ মোহাম্মদ আসলাম, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন স্টুডিওতে সাইদ হাসান কানন, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ ফুটবল দলের কিংবদন্তি তারকা খেলোয়াড়কে নিয়ে আমরা কথা বলবো, যাকে ইতিমধ্যেই আমরা হারিয়েছি এবং সতীর্থ সহকর্মী ভক্তদের চোখের জলে সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন যে তারকা ফুটবলার বাদল রায়। তার চলে যাওয়া এক নক্ষত্র জীবনের অবসান হলো। রোববার বেলা 5:30টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দল ও মোহামেডানের সাবেক তারকাই ফুটবলার বাদল রায়। আমরা তার বিষয়ে একটি প্রতিবেদন দেখে তারপরে অতিথিদের সঙ্গে আলোচনায় ফিরব। ঢাকার মাঠে হাতে গোনা কয়েকজন তারকা খেলোয়াড়ের মধ্যে বাদল রায় প্রথম সারির। হাজারো ফুটবল প্রেমীর হৃদয়ের ঈশ্বর ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার বাদল রায়। সেই চেনা মাঠ থেকেই পৃথিবী ছাড়লেন তিনি। আমি মাঝে মাঝে বলতাম, তুমি কেন সংসারী হলে? তুমি তো ফুটবলের জন্য করেছি, সংসারের জন্য দেখেও নাই, ফিরেও দেখে নাই সংসারের জন্য। ফুটবল ফুটবল করেছিল। যে ক্লাব তাকে তারকা খ্যাতি দিয়েছিল সেই মোহামেডান ক্লাবে শেষবারের মতো এসেছিলেন তিনি। তবে এই আশা নিষ্প্রাণ। মাঝমাঠে বাদল ছিলেন অপ্রতিরোধ্য। বাংলাদেশের ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা সালাম মুর্শিদি। তার বেশিরভাগ গোলের উৎস বাদল রায়। 85 থেকে প্রায় 90 পর্যন্ত মোহামেডান টিম আনবিটেন ছিল লিগে। তো এই যে রেকর্ড গড়া, এটার পিছনে আসলে বাদলদার অনুপ্রেরণা ছিল সাংঘাতিক। একজন ফুটবল প্রেমী মানুষ আমাদের মাঝ থেকে চলে গেছে, আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। বাদল রায়ের স্বপ্ন ফুটবলের উন্নয়ন। এ লক্ষ্যে সকলকে কাজ করার অনুরোধ জানালেন বাদল রায়ের মেয়ে গঙ্গোত্রী রায় বৃষ্টি। বাবার জন্য আশীর্বাদ করবেন, বাবা যেখানেই আছেন যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি। ফুটবলের সাথে সবসময় ছিলাম, থাকবো। বাবা কখনো ফুটবলের হাত ছাড়েনি, আমরাও ছাড়বো না। শুধু খেলোয়াড়ই নন, বাদল রায় ছিলেন দক্ষ সংগঠক, রাজনীতিবিদও। মাঠের মানুষ মাঠ থেকেই চলে গেলেন ভদ্রেশ্বরী কালী মন্দিরের চিতায়। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশ ফুটবল দলের কিংবদন্তি তারকা খেলোয়াড় বাদল রায় সম্পর্কের প্রতিবেদনটি। আমরা যারা এই প্রজন্মের আছে, আমার সমবয়সী যারা আছে, আমাদের জন্মের আগেই যিনি বাংলাদেশ ফুটবলের তারকা, যিনি বাংলাদেশ ফুটবলকে দিয়ে গেছেন অসামান্য তার অবদানের মাধ্যমে ফুটবলের একটা জায়গা তৈরি করেছিলেন 80-র দশক 90-র দশক, সেই ফুটবলের জায়গাগুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা কথা বলার চেষ্টা করব, প্রয়াত বাদল রায়ের স্মৃতিচারণ করার চেষ্টা করব। এবং প্রথমেই আমরা অনুষ্ঠান শুরুর প্রথমে 21 পরিবারের পক্ষ থেকে বাদল রায়ের আত্মার মাগফিরাত কামনা করছি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আলোচনা শুরু করব। প্রথমেই আলোচনায় আমরা শুনতে চাবো শেখ মোহাম্মদ আসলাম, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, তার কাছ থেকে বাদল রায় সম্পর্কে একটু স্মৃতিচারণ শুনতে চাবো। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আসলাম ভাই, আমরা দেখছিলাম আসলে অত্যন্ত বেদনাদায়ক একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, এবং বাংলাদেশ ফুটবল অপূরণীয় ক্ষতি আসলে বলা যায়, সেটি নিঃসন্দেহে আমরা সকলেই জানি যে কি ক্ষতি হয়েছে। তারপরেও আপনার মুখ থেকে একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাইবো যে এই বাদল রায়ের সম্পর্কে, যিনি বাংলাদেশ ফুটবলকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, কিংবদন্তি তারকা ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি একটু আলোচনা শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা, আমি আসলে কিছুটা হলেও বাকরুদ্ধ হয়ে এই কারণে যে আমার সহকর্মী ছিল, আমরা একসঙ্গে খেলেছি, মোহামেডানে খেলেছি, ন্যাশনাল টিমে খেলেছি, একসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমরা কাজ করেছি। বাদল রায় ইজ অ্যান ইনস্টিটিউশন। আমি বলবো যে এত বড় একটা ক্ষতি, বর্তমান যে প্রেক্ষাপটে বাংলাদেশ ফুটবল দাঁড়িয়ে আছে, বাদল রায়ের মতো এই ধরনের কর্মকর্তা এবং একজন সুদক্ষ কর্মকর্তা বলবো। আপনি জানবেন যে মোহামেডান ক্লাবের অস্থিমজ্জায় সে জড়িয়ে আছে, ও তার বাদল রায়ের প্রতিটি ইটের ছোঁয়া তার স্মৃতি বিজড়িত
মোহামেডান ক্লাব, এবং তাকে কিন্তু ওই ক্লাব থেকে আবাহনী নিতে পারে নাই। এত ভালোবেসেছিল মোহামেডান ক্লাবকে, এত বড় একটা নিবেদিত প্রাণ ওই ফুটবল খেলার পাশাপাশি সে যে এত বড় একজন কর্মকর্তা হবে এটা কেউ কখনো চিন্তাও করে নাই। এবং বাংলাদেশ ফুটবলের জন্য একটি আশীর্বাদ হিসেবে সে এসেছিল আমার কাছে মনে হয়, কারণ তার দিনান্তর সে কষ্ট করেছে বাংলাদেশ ফুটবলটাকে কিভাবে আমাদের ওই লেভেলে নিয়ে যাওয়া যায় আবার, যার জন্য আপনি জানেন যে গত ইলেকশনেও সে প্রতিবাদ স্বরূপ হলেও সে প্রেসিডেন্ট ইলেকশন করেছে। এবং আমি বলবো বাদল রায়ের যেভাবে চলে যাওয়ার কথা ছিল, আমরা খুব ব্যথিত মনে বলছি যে সেইভাবে সে যেতে পারে নাই। আরও মর্যাদা এবং আরও সম্মান নিয়ে সে বেঁচে থাকতে তাকে আমরা হয়তোবা ক্রীড়াঙ্গন থেকে একটা ভালো কিছু করা উচিত ছিল আমার মনে হয়। যাই হোক, সবাই আমরা চলে যাব, তবে সারাটা উনি যখন অসুস্থ ছিলেন, আমাদের সোনালী অতীত ক্লাব একটা ক্লাব আছে, এটা আমাদের আরও অগ্রজ যারা ছিলেন তারা তৈরি করে গেছেন। এখানে আমাদের একটা আড্ডা হতো রীতিমতো, এবং যত অসুস্থই থাকুক না কেন বাদলদা ওখানে আসবেনই, এবং এক কাপ চা না খেলেও উনি বাসায় যেতেন না। যত রাত হোক গল্প গুজব এবং ফুটবল কিভাবে এগোনো যায় সেইটা নিয়েই দিনান্তর তার চিন্তাভাবনা ছিল। আর সব থেকে বড় আমরা সবাই মিলে আমি কানন এবং আমাদের মাঝে উনি বাদলদা হিসেবে পরিচিত ছিলেন না, ওনাকে আমরা নালদা বলতাম। নালদা এই জন্য বলতাম, সে খুব সুদর্শনা ছিল, চেহারা সুরত খুব ভালো ছিল, আমরা আদর করে তাকে এই নামে আমরা ডাকতাম, এবং সে খুব এনজয় করতো আমাদের এই ক্রীড়া অঙ্গনটাকে নিয়ে। এবং এই এত অসুস্থতার মধ্যে সে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে গেছে, ইট ইজ আনবিলিভেবল, এটা ভোলার নয়। এবং এই ফুটবলের এবং ক্রীড়াঙ্গনের যে অপূরণীয় যে ক্ষতি হলো সেটা আসলে কবে মিটবে এটা ভবিষ্যৎ বলবে। বাদলরাকে আমাদের ক্রীড়াঙ্গনে একজন অপরিহার্য ক্যারেক্টার ছিল, এবং বর্তমান সময়ে ওনাকে খুব দরকার ছিল। জি, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা দর্শক এবার একটু আলোচনায় সংযুক্ত হব সাইদ হাসান কানন, সাবেক জাতীয় ফুটবলের অধিনায়ক এবং গোলরক্ষক। কারণ ভাই, আমরা যাকে নিয়ে আসলে স্মৃতিচারণ করছি, খুবই আসলে বেদনাদায়ক একটি বিষয় আজকে আলোচনা, কিন্তু তাদের মতো এই কিংবদন্তি দিন নিয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে। তাদের মতো তারকা ফুটবলারকে বাংলাদেশের ফুটবল আসলে কোথায় নিয়ে গেছিল তরুণ প্রজন্মেরকে অবশ্যই আমাদের জানাতে হবে, যার কারণে আমাদের এই আলোচনা অবশ্যই করতে হবে। প্রথমে একটু তার প্রতি স্মৃতিচারণ করবেন, তার যে আসলে ওনার যে অকাল মৃত্যু, এটা আসলে ক্রীড়াঙ্গনে মোহামেডান ক্লাবের সব জায়গায় কিন্তু শোকের ছায়া চলছে। আমরা সবাই ব্যতীত, উনি আমাদের ভাইয়ের মতো ছিলেন, গার্ডিয়ান ক্লাবের। আমি মোহামেডান ক্লাবে ওনার সাথে অনেকদিন খেলেছি। উনি মোহামেডান ক্লাবের ক্লান্তি লগ্নে সবসময় মোহামেডান ক্লাব হাল ধরতেন। আমার একটা স্মৃতি আমি না বললেই নয়। 86-এ মোহামেডান টিম, আবাহনী ক্লাব আগে 3 বছর পর চ্যাম্পিয়ন হয়ে গেছে, 83, 84, 85। 86-এ মোহামেডানের শিরোপা নাই, এমন অবস্থা। 3 বছর ধরে শিরোপা পাচ্ছি না আমরা। 86-এ আমরা শিরোপার দ্বার প্রান্তে আবাহনীর সাথে খেলা, লাস্ট ম্যাচ, ডিসাইডেড ম্যাচ। আবাহনী ড্র করলেই চ্যাম্পিয়ন, আমাদের জিততে হবে, এরকম একটা ম্যাচ। ওই ম্যাচে আবাহনীর বিদেশি প্লেয়ার প্রেমলাল পাকিরেলি ছিল। তারপরে আবার আমাদের সাথে ড্র করার জন্য ইন্ডিয়া থেকে চিমা, মনোরঞ্জন, ভাস্কর 3টা ন্যাশনাল প্লেয়ার নিয়ে আসলো ওরা। আচ্ছা, আমাদের সাথে শুধু ড্র করার জন্যই। ওই অবস্থায় আমাদের টিমের অবস্থা, আমাদের ফরেন প্লেয়ার নাই, আমরা সব ইয়াং প্লেয়ার। আমি, কাইসার আহমেদ, মনু, আমরা খেলি, ইলিয়াস, রঞ্জিত, আমাদের ইয়াং টিম। একমাত্র সিনিয়র প্লেয়ার বাদল রায়। এই দাদা, উনি যে মোহামেডান ক্লাবে আসলে মায়ের মতো ভালোবাসতেন। উনি মোহামেডান ক্লাবে যখন আসতেন, মোহামেডান ক্লাবের শুরু, মোহামেডান কিন্তু ওনার শেষ। মোহামেডান ক্লাব তার ধ্যানে জ্ঞানে মজ্জায় সবসময় ছিল। উনি বলল, যেদিন খেলার আগের দিন রাত্রে আমাদের মিটিং করলো, আমাদের নিয়ে বসলো। দেখ, এই যে আমাদের সাপোর্টাররা, অনেক সাপোর্টার, তখন আপনারা জানেন ওই সময় খুব ফুটবল খুব তুঙ্গে, মোহামেডান আমাদের সাপোর্টার, প্রচুর সাপোর্টার তখন। এখন আমাদের সাপোর্টাররা খুব ভয়ে আছে যে বিদেশি প্লেয়ার আসছে, ওরা তো কনফার্ম ড্র করে চ্যাম্পিয়ন হয়ে যাবে, তা আমরা কি করব। আমাদের নিয়ে উনি মিটিংয়ে বসছেন, একমাত্র বাদলদার উৎসাহ। উনি বললো, দেখো যা হয়েছে, আমাদের তো এখন
যদি আমরা ডু অর ডাই ম্যাচ খেলতে হবে আমাদের। কালকে যদি আমরা হেরে যাই আর চ্যাম্পিয়ন না হইতে পারি, তাহলে আমাদের ক্লাবের টিন ইট পাটকেল কিছুই থাকবে না, সাপোর্টাররা সব ভেঙে নিয়ে যাবে। সুতরাং আমরা সবাই একটু চেষ্টা করি, চলো কালকে দেখি কিছু করতে পারি কিনা। কোনো টেনশন করে না, ঘুমাও। আমরা রাত্রে ঘুমাইলাম, পরের দিন সকালে ভোরে উঠি আবার সবার উঠাইলো মানে ঘুম থেকে উঠে বলে চলো স্টেডিয়াম যাই। আমাদের স্টেডিয়াম নিয়ে গেলো হাঁটাইতে নিয়ে যে স্টেডিয়াম তো কাছেই ক্লাবের, হেঁটে স্টেডিয়ামে আমরা একটু ওয়ার্ম আপ করলাম, 4টার সময় খেলা। ওয়ার্ম আপ করার পর আবার সে বসলো, সবাই বললো কি খুব ইমোশন হয়ে গেলাম আমরা। বললাম মাটিতে বসে, মাঠে যে মাঠে খেলা, বলে সবাই কসম খাও আজকে মোহামেডান ক্লাবের ঐতিহ্য শেষ হয়ে যাবে আজকে। 4 বছর পর চ্যাম্পিয়ন হয়ে গেলে তো মোহামেডান ক্লাবের ঐতিহ্য থাকবে না, শেষ মোহামেডান। যে কোনো প্রকারের ডু অর ডাই ম্যাচ খেলতো আমরা সব একদম কেঁদে ফেললাম সবাই। আমরা ঠিক আছে দাদা, আজকে হয় ডু অর ডাই ম্যাচ আমরা খেলবো। আমরা ইয়াং সবাই, আমরা ঠিক আছে যা হইব, ওরা চিমা আনছে যাই হোক ম্যাচ খেলবো। আর এইভাবে উৎসাহিত করে আবার গেল প্রিন্সে গেল। প্রিন্স একটা রেস্টুরেন্টে নিয়ে আমাদের খাসির পায়াটায় নান টান হেভি খাওয়ায় আমাদের শক্তি উৎসাহিত করলো আর কি। ক্লাবে আসলাম, আমরা ঘুমাইতে রইলাম, খেলার রমরমা অবস্থা, আমরা মাঠে গেলাম। এই বাদলদার নেতৃত্বে, উনি তখন ক্যাপ্টেন আমাদের টিমের। কোনো ভয় নাই, খেলো মাঠে। ওই ম্যাচে আমরা ওনার উৎসাহিতে আমরা কিন্তু ম্যাচ পরপর 2টা গোল দিয়ে জিতে গেলাম ম্যাচটা। এবং গ্যালারিতে আমাদের সাপোর্টারও ভয় ঢুকে নেই ওই সময়, যখন আমরা গোল দিছি তখন সাপোর্টাররা ক্লাবে ঢুকছে। এই যে বাদলদার যে উৎসাহ দেওয়াটা, এবং উনি সাংগঠনিক দক্ষতা কিন্তু ওনার প্রথম থেকেই ছিল, সেটা আমি দেখেছি, সামনাসামনি দেখছি। ওনার কিন্তু উনি মোহামেডান ক্লাব দল বদলের সময় ক্লাবে যখন টাকা থাকতো না, তখন উনি বলতো আমার টাকা দেওয়ার দরকার নাই, আপনি টাকা দিয়ে ওই প্লেয়ারটা নেন। সে নিজে টাকা নিয়ে তার টাকা দিয়ে দিত, টিম করেন। এই যে স্যাক্রিফাইস, একটা সংগঠক কিন্তু এত সহজে হয় না, কিন্তু অনেক কাঠগড়া পোড়ায় কিন্তু একটা সংগঠক হয় বাংলাদেশে। আমাদের সংগঠকরা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে প্রকৃত সংগঠক যারা, এই ধরনের সংগঠক, এই বাদলদার মতো সংগঠক, উনি একটা প্রতিবাদী সংগঠক। এই ধরনের সংগঠক কিন্তু আর আগামী দিন আসবে কিনা আমি জানি না। তবে আমরা ওনার এই অকাল মৃত্যু কিন্তু ওনার কিন্তু আরও সময় পেতে পারতেন, উনি আরও ফুটবলে অনেক কিছু দিতে পারতেন। উনি সবসময় প্রতিবাদ করতেন ফুটবলের জন্যই। উনি আমাদের সাথে এমন বিহেভ করতেন, একদম ভাইয়ের মতো, সন্তানের মতো বিহেভ করতেন। এই যে শূন্যতা, এই শূন্যতা কবে পূরণ হবে আমরা জানি না। তারপরেও উনি নাই, আমি মরতে আমাদের সবাইকে হবেই একদিন। উনি চলে গেছেন, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আল্লাহ ওনাকে শান্তি দেব, ভালো থাকুক। কারণ আপনার কাছে আবার আসবো। আসলাম ভাই, আমরা কারণ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, খুব সুন্দর স্মৃতিচারণ ছিল। আপনার কাছ থেকে আরেকটু জানতে চাবো। আসলে আমি শুরুতেই বলছিলাম যে আমার জন্মের আগে যিনি তারকা, আসলে তার প্রসঙ্গে কথা বলা আসলে আমার কাছে খুবই মানে অন্যরকম লাগছে। যে আসলে এটা সৌভাগ্য বলা যায় যে তার মতো একজন কিংবদন্তি খেলোয়াড়কে নিয়ে আমি কথা বলার সুযোগ পাচ্ছি আপনাদের সামনে। আরেকটু স্মৃতিচারণ করবেন তার এই বাদল রায় হয়ে ওঠার পেছনের গল্পটি। না, সত্যি কথা বলতে কি, আমাদের কাকতালীয়ভাবে আমরা একই বছরে আমাদের আবির্ভাব ঢাকা মাঠে 77 সালে। উনি এসেছিল খুব সম্ভব কুমিল্লা থেকে। আপনার তখন আগা খান গোল্ড কাপ হতো, ওই গোল্ড কাপে ওনার আগমন হয়েছিল খুব সম্ভব। উনি সালাম মুর্শিদি এবং আমি ভিক্টোরিয়াতে প্রথম থেকেই এইভাবে একসঙ্গে কিন্তু আমাদের আবির্ভাব ঘটে। এবং তখন থেকে বাদল রায়, আমি এবং সালাম মুর্শিদি সবাই আমরা উই আর লাইক এ ব্রাদার, মানে কোনো ভেদাভেদ আমাদের ভিতর ছিল না। তবে বাদল রায়ের ওই সময় থেকে আমি দেখেছি যে তার ওই অর্গানাইজিং কোয়ালিটি সেটা তখন থেকেই তার ছিল। যেটা কানন ভাই বলল যে একটা টিমকে 11 জন প্লেয়ারকে যাতে একটা টিম করা যায়, সেই ধরনের সারাক্ষণ উনি দিয়ে যেতেন। আমি ওনার সঙ্গে 83-তে আমি খেলেছিলাম মোহামেডানে। তখন থেকেই দেখেছি যে প্রতিটা কলিগের, প্রতিটা খেলোয়াড়ের উপর তার যে অধিকার এবং তার যে ভালোবাসা, সেটা সে আদায় করে নিত একদম। এবং সত্যি কথা বলতে কি, বাদলদার সামনে দাঁড়ালে মনে হতো যে একটা বট গাছের ছায়ার মতো এসে সবার পাশে দাঁড়িয়েছে। এবং উনি যখন গতবারের মোহামেডান ক্লাব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, তার ভিতর কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে সে ক্লাবটাকে দাঁড় করিয়ে দিয়েছিল এবং একটা সুন্দর টিম করেছিল। ইট ওয়াজ আনবিলিভেবল। এবং সমস্ত প্লেয়ার, এক্স কর্মকর্তাও সবাইকে এক একটা করে সে এত সুন্দর একটা
টিম দাঁড় করিয়ে দিয়ে গেছে, যেটা অবসরণীয় ব্যাপার এটা। এবং আমি বলবো যে বাদল রায় আমাদের ভিতর ফুটবল যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ। আর হলো ওনার যে কৃতি, এটা ধরে রাখবার জন্য, যেমন তার মেয়ের বাইট আমি দেখছিলাম, শুনছিলাম, আসলে আপাতমস্তক একজন ক্রীড়াবিদ বাদল রায়, এবং ভালো একজন পলিটিশিয়ানও বটে, কারণ ডাকসু ইলেকশনে সে খুব ক্রীড়া সম্পাদক ছিলেন। আমরা গিয়েছি তার ইলেকশনে। হি ইজ এ ভেরি গুড অর্গানাইজার। আমরা খুব অল্প সময়ে তাকে হারিয়েছি, তার থেকে আমরা আরো অনেক বেশি আশা করেছিলাম। আমি বলবো তার এই অসুস্থতা এবং তার এই অকালে চলে যাওয়াটা ক্রীড়াঙ্গনে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি বলবো, আমি ওনার সঙ্গে এশিয়ান গেমসে, যখন দিল্লিতে আমাদের এশিয়ান গেমস হয়, আমরা একসঙ্গে খেলছিলাম। আমাদের প্রথম জয় এলো মালয়েশিয়ার সঙ্গে, আমরা 2-0 আমরা জিতলাম। ও আমি আর উনি ও তো উজ্জ্বল মিডফিল্ড খেলতো, দেখা যেত যে কোনো না কোনোভাবে আমার আশেপাশে সে ঘোরাঘুরি করতো। তো একটা বল হঠাৎ করে ওয়াসিম, আমাদের ব্রাদার্স ইউনিয়নের, ও ক্রস করেছে, আমি ফলস দিয়েছি, ও বাদল রায় গোল করে দিয়েছে। মানে এত সুন্দর একটা বোঝাপড়া ছিল, এত সুন্দর একটা সেন্স অফ ইয়ে ছিল, হিউমার ওনার, যে কখন কি করতে হবে সেটা আগে থেকে জানতো সে। এই জিনিসগুলো বাদল রায়ের আসলে মানে অকল্পনীয়, এবং আমি বলবো এই দুর্লভ ক্যারেক্টার, এটা আমি বলবো। আসলে ওনার সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কথা বলতে হবে, তারপরে আমরা দর্শকদের সেগুলো জানাতে চাই। কারণ ভাই, এই যে আপনি তার সঙ্গে খেলার সুযোগ হয়েছে, আসলাম ভাই বলছিলেন অনবদ্য একজন খেলোয়াড় ছিলেন। তার যে নৈপুণ্য, তার যে খেলার অবস্থান, বা যেভাবে পুরো দলটিকে সাজাতেন, আপনি বলছিলেন সবচেয়ে বড় হচ্ছে উনি স্যাক্রিফাইস মাইন্ডেড প্লেয়ার ছিলেন। আজকে সালাম মুর্শিদি, সালাম ভাই আমাদের কিন্তু মোহামেডানের প্লেয়ার, উনি যখন হাইস্ট স্কোরার হন, তখন কিন্তু বাদল রায় আর উনি একসাথে খেলতেন। উনি মিডফিল্ড থেকে খেলতেন, স্ট্রাইকে খেলতেন সালাম মুর্শিদি। তখন বাদল রায় কিন্তু বল ওপেন নিয়ে গোলের সামনে যায় কিন্তু দাঁড়ায় থাকতো, সালাম মার, আয় সালাম আয়, মার মার। এই যে স্যাক্রিফাইস, সুযোগ দেওয়া মাঠের ভিতরে এক ফ্লিকের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে সে বল উইন করে নিয়ে গোল না করে দাঁড়ায় আছে, সালাম ফিনিশ কর, হাইস্ট স্কোর তোর হইতে হবে। এই ক্লাব, মোহামেডান ক্লাবের এটা ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, মোহামেডান ক্লাবের গৌরব, ইতিহাস। এই যে ওনার স্যাক্রিফাইস মাইন্ডেড যে মেন্টালিটি, এগুলা কিন্তু আপনার এখন আর নাই। এখনকার আপনার যে অফিসিয়ালরা আসছে, ফুটবলে বলেন, অন্যান্য সেক্টরে যে অফিসিয়ালরা আসছে, এখন ক্রীড়াঙ্গনে যেসব অফিসিয়াল, সবাই কিন্তু বিজনেসম্যান। বিজনেস থেকে তারা কিন্তু টাকার বিনিময়ে তারা ইলেকশন করে কিন্তু তারা পজিশনে আসে, এখন ভাইস প্রেসিডেন্ট সবাই হয়। কিন্তু যারা অরিজিনাল অর্গানাইজার, তারা কিন্তু তাদের পয়সা খরচ করার মতো তৌফিক নাই। এই কারণেই কিন্তু অনেক ভালো ভালো অর্গানাইজার কিন্তু চলে যাচ্ছে, এবং এইটার বিনিময়ে কিন্তু ফুটবলের আজকে এই অধপতন। হ্যাঁ, এদিকে কিন্তু আমাদের এই যে এইখানেই আমরা প্রশ্নবিদ্ধ, যে বাদল রায় একটা মাত্র সংগঠক ছিল যে সর্বক্ষেত্রে প্রতিবাদ করতো, সে স্পষ্টবাদী ছিলেন, এবং স্পষ্টবাদী এবং প্রতিবাদ করতো। এবং ওনার যে স্যাক্রিফাইস, এই যে দেখেন মোহামেডান ক্লাবের যে কেসুনির ঘটনা, যেটা আসলাম ভাই বললো, কেসুনির সময় তো সব ক্লাবে তালা মারলো, আমাদের ক্লাবও কিন্তু তালা মারা। তখন আমাদের ক্লাবে তালা মারার পরে 14 দিন পরে দলবদল দিল ফেডারেশন। কিন্তু মোহামেডান ক্লাবের একটা ঐতিহ্যবাহী ক্লাব, 1938-এর ক্লাব, সেই ক্লাব দলবদল করতে পারবে না, সেই ক্লাব আপনার খেলতে পারবে না লিগে। যদি দলবদল না করতে হয়, আমাকে সাসপেন্ড হয়ে যায় মোহামেডান ক্লাব, তখন নেমে যায় ফার্স্ট ডিভিশনের টিম, প্রিমিয়ার ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন নেমে যায়। এই মোহামেডান ক্লাব এই হয়। বাদলদা এত অসুস্থতার মাঝে, উনি কিন্তু অসুস্থ ছিলেন অনেক আগের থেকে, ওনার ব্রেন হ্যামারেজ ছিল, মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সিঙ্গাপুর থেকে ট্রিটমেন্ট করে আনলো, তারপরে উনি কিন্তু বাসায় বসে থাকতে পারেন নাই। ওনার আবার ট্রিটমেন্টে যাওয়ার কথা ছিল, যখন দলবদল দিল ফেডারেশন, তখন এর 1 সপ্তাহ পরে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল আবার দেখানোর জন্য ডাক্তারকে। ওনার বাসায় ছিল 5 লাখ টাকা ছিল অনলি, সেই 5 লাখ টাকা সে নিয়ে ক্লাবে আসলো, আসে দলবদল কর, সবাই আয়। আমাদের সবাই এক্স প্লেয়ার আমরা যারা ছিলাম, আমি, সাব্বির, জনি, কাইসার হামিদ, রকিব, আমাদের সবাই অর্গানাইজ করলো, সে সবাই ফোন করলো, মোহামেডান ক্লাবের দলবদল হবে না, কারণ তাড়াতাড়ি ক্লাবে আয়, মিটিং করি, আমরা দেখি কি করা যায়। এই যে অর্গানাইজিং, আমাদের সবাইকে নিয়ে বসলো, একদম বসে টাকা তার বাসার থেকে এনে দিল, যে আমি সিঙ্গাপুরে যাবো না, এই নিয়ে টাকা নিয়ে দলবদল কর, প্লেয়ার কালেকশন কর। যে ফুটবলের প্রতি এই ভালোবাসা, আসলে আমার ইভেন আপনি যখন আমাদের সাব্বিরের নাম তো শুনছেন, সাব্বির যে দেখেন, সাব্বির কিন্তু বাংলাদেশের আমরা সেরা প্লেয়ার ছিল একসময়, সবাই জানি আমরা।
ও যখন ব্যথা পেলো, যদি অ্যাক্সিডেন্ট করলো মাঠে পিডব্লিউর সাথে খেলায়, আপনার একটা নি ইঞ্জুরি হইলো, ওই সময় বাদলদার হাও মাও করে কাঁদা, যদি আমরা সামনাসামনি ছিলাম, আমরা উপলব্ধি করেছি যে আসলে কি ধরনের একটা এত অর্গানাইজার ভালোবাসা ছিল ফুটবল এবং এই সাব্বিরকে নিয়ে আসে ওইখান থেকে, মাঠের থেকে নিয়ে কোলে করে নিয়ে এসে হাসপাতালে নিয়ে গেল, নিয়ে সাব্বিরের জন্য সাব্বিরের যত ধরনের ট্রিটমেন্ট সর্বক্ষণ তার সাথে ছিল। এবং সিঙ্গাপুর যাবে, আমেরিকা যাবে, সাব্বিরের সবাই অফিসিয়ালদের সাথে ঘুরে ঘুরে টাকা জোগাড় করে তারপর সাব্বিরের ট্রিটমেন্টের জন্য সে আমেরিকা পাঠায়, সিঙ্গাপুরে পাঠাইছে এই বাদল রায়। তার জীবনে যে ভাবি বলতেছিল যে তার ফ্যামিলির দিকে কোনো, তার ফ্যামিলির দিকে কোনো তার টান ছিল না, আসলে ফ্যামিলির জন্য কিছুই করে না এসে, সারাক্ষণে ফুটবল আর ফুটবল, সোনালী ক্লাব, ফেডারেশন, অলিম্পিক, সব সময় ক্লাব, সারাক্ষণ এদিকে সব সময় ফুটবল ছিল। দিস ইজ কল অর্গানাইজার। আমরা আবারও আলোচনায় ফিরবো বাদলদা সম্পর্কে, আমরা আরো দর্শকদেরকে জানাতে চাই, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, তারপর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ইফিল 21 রাতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইফিল 21 রাতের আজকের আয়োজন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি প্লেয়ার জনাব বাদল রায়কে নিয়ে, তার স্মৃতিচারণ করছিলাম, বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলছিলাম। আমরা আবারও সে আলোচনায় ফিরতে চাই। আমরা এবার আলোচনা করব শেখ মোহাম্মদ আসলাম ভাই আপনার কাছ থেকে। ভিতর আগে আমরা বাদলদার স্মৃতিচারণ শুনছিলাম, ফুটবলের অনেক ঘটনা আপনারা বলছিলেন। আমি এবার একটু যে বিষয়টি আলোচনা আনতে চাই, যে এই যে বাংলাদেশ ফুটবলের সোনালী অতীত, যে অতীতের সাক্ষী আপনারা এখনো রয়ে গেছেন, বাদলদা আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার মাগফিরাত আবারও কামনা করছি। আপনারা দুজনেই বলছিলেন যে একটি দলের অধীনে একদম শুরু থেকে শেষ ক্যারিয়ার, অনেক অফার, অনেক প্রলোভন, কোনো কিছুই তাকে হার মানাতে পারেনি, পরিবারের সময় দেয়নি, ছোট ভাইদের জন্য চিকিৎসার টাকা উৎসর্গ করে দিয়েছেন, যেটি বিরল আমাদের দেশে না, আমার মনে হয় অন্য কোনো দেশে এই ঘটনা আছে কিনা আমার জানা নেই। সেই জায়গাগুলো আসলে এখনকার যে আমরা তরুণ প্রজন্ম যারা ফুটবল, আমরা এখন অনেকেই হয়তো বা খেলো কি, ফুটবল খেলা কি সেটা বাংলাদেশে আমরা ওখানে দেখিও না, এই জায়গাগুলো একটু যদি আলোচনা করেন। না, আসলে ফুটবল এখন যেখানে জেতিমিরে দাঁড়িয়ে আছে, এখানে অবশ্যই আমাদের বাদল রায়ের মতো অর্গানাইজার খুবই জরুরি ছিল। এবং আমি বলবো যে বাদল রায় ছিল যুগ উপযোগী একজন কর্মকর্তা, কারণ সে খেলোয়াড় থেকে কর্মকর্তা হয়েছে এবং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি সে রাজনীতিতেও বেশ সফল একজন মানুষ। তবে আমি বলবো ওনাকে মানে সামনে রেখে আমরা অনেক কিছু করেছি। এবং বিশেষ করে আমি বলবো আমাদের একটা ছোট ক্লাব, ওই যে সোনালী অতীত ক্লাব, যেটা উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম, আমাদের কানন ভাইটাই সব আমাদের কমিটিতে ছিলেন। এবং ওইটাই হলো আমাদের শেষ ঠিকানা আর কি। এই পিস অফ ল্যান্ড আমাদেরকে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এইটার যে উনার ক্যারিসমেটিক ক্যারেক্টারের মাধ্যমে যেভাবে ডেভেলপ করেছে, ইট ওয়াজ আনবিলিভেবল। আপনি গেলে দেখবেন যে একটা সুন্দর পরিবেশ ওখানে বিরাজ করছে। তো এই ছোট ছোট জিনিস থেকে বাদল রায়ের সৃষ্টি। এবং বাদল রায়ের সব থেকে বড় ব্যাপার যে আফগানি মোহামেডান যুদ্ধ হচ্ছে, মাঠে যুদ্ধ হচ্ছে, এবং তখনকার যুদ্ধ মানে তো মানুষ গুলি করে মেরে দিছে, এরকম যুদ্ধ, দর্শকদের মধ্যে এত উত্তেজনা। ওই উত্তেজনাটা ওভারকাম করে বাদল রায়কে আমি কোনোদিন দেখি নাই যে ওই উত্তেজিত হতে। দর্শকরা কি করছে না করছে এটা নান অফ হিজ বিজনেস, বাট সে খেলায় মগ্ন একদম। এবং আফটার ফিনিশ দ্য গেম, কি রেজাল্ট হলো ডাজেন্ট ম্যাটার, মাঠের বাইরে আসলে আমরা সেই বাদল রায় ডাকার সাথে সাথে জড়িয়ে ধরেছে এবং আমাদের কোন দল কোনো পার্থক্যই করে নাই। তো এই যে একটা বড় মনের মানুষ, এটা একটা এত উদার মনের মানুষ, আসলে আমরা খুব লাকি যে এত সুন্দর একটা মনের মানুষ আমরা পেয়েছিলাম এবং তাকে অকালে আমাদের হারাতে হলো আসলে। আর এই খেলোয়াড়দের এই যে ফুটবল উন্নয়নের আমাদের সময় যে যেমন ব্র্যান্ড ছিল কানন, মোহামেডানের প্লেয়ার, গোলকিপার, তারকাখচিত খেলোয়াড়েরা সবাই, এই যে উত্তেজনা এবং উন্মাদনা এদেরকে নিয়ে, এটার মূলেও ছিল কিন্তু বাদল রায়। এই ধরনের খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছিল বিধায় আমরা মানে সবার মুখে আলোচনার খোরাক হয়ে আমরা এখনো দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে কি,
ওই যে সোনালী অধ্যায়টা আমাদের পার করে এসেছি, এই অধ্যায়টাকে অবশ্যই আমাদের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সমাজের, তারা সেখানে আমরা সবার কাছে সমাদৃত। বাট কিছু কিছু জায়গায় বাদল রায় সেইভাবে মূল্যায়িত হয়েছে কিনা আই এম ইন ডাউট। শেষ দিকে এসে সে মনে কিছু কষ্ট নিয়েও সে চলে গেছে। আই এম ভেরি সরি টু সে যে এটা হয়তো আমাদের মতো খেলোয়াড়দেরকে আরও ভালোভাবে তারা ট্রিট করতে পারত। বাদল রায়ের যে সম্মান, যে ইজ্জত সে সমাজে কুড়িয়েছে, যে উনি অর্জন করেছে, এই সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ বাদল রায়কে আরো বেশি সম্মানিত করা যেতে পারত, আরো বেশি মূল্যায়ন করার সুযোগ করা যেত। ছিল। জি, যেটি এখানে অনেকটা কিছুটা আমাদের মনের খামতি। আপনি লাস্ট ইলেকশনটাই দেখেন, বিএফএফ এর যে সর্বশেষ ইলেকশন, ইলেকশনটি হলো যে সারা 64টা জেলা থেকে সবাই আশ্বস্ত করেছে যে না, আমরা পরিবর্তন চাই, কিন্তু এট দ্য এন্ড দেখা গেল যে রেজাল্ট ইজ জিরো। এই যে মানে একটা ধোঁকাবাজি আমাদেরকে সামনে রেখে, আমরা তো এই ধরনের ইলেকশনে কখনো যেতেও চাইনি, আর আমরা এটাতে অভ্যস্ত না। আসলে আমরা সাদা মনের মানুষ, বাদল রায়ের মতো কিংবদন্তি ফুটবলার তো ওরকম নয়, এরকম নয়। তিনি তো এইসব আগাগোড়া জায়গাতে- ফুটবলের মানুষ। এইসব জায়গাতে মাঝে মধ্যে খুব কষ্ট হয়। ফ্রাস্ট্রেটেড হই এবং কষ্ট পাই আমরা। জি। কারণ ভাই আপনি একটু আগে বলছিলেন একটু আগে যে দল বদলের অনেক প্রলোভন ছিল, কিন্তু আপনাদের সমসাময়িক আসলে আপনারা ফুটবলকে ভালোবেসেছেন, দলকে ভালোবেসেছেন, টাকার দিকে তাকাননি। যদিও এই ঘটনাগুলো এখন একেবারেই বিরল হয়ে গেছে, আমরা তারপরেও প্রত্যাশা করি ভালো সোনালী অতীত থেকে আমাদের তরুণ প্রজন্ম এই জায়গাগুলো শিক্ষা নেবেন, আমরা সেই ফুটবলকে ফিরিয়ে আনবো, এই জায়গাগুলো একটু আনবেন। এবং এই যে বর্তমান ফুটবলের যে অবস্থান, সেটি আসলে অনেক আলোচনা হয়, কিন্তু আসলে কি আমরা অগ্রগতির দিকে যাচ্ছি? আসলে আমাদের যে সময়ে আমরা পার করেছি, ফুটবলের স্বর্ণযুগ ছিল। অ্যাকচুয়ালি আমরা কিন্তু তখন ফুটবল খেলতাম, একদম সাধনা করতাম ফুটবলের জন্য, একটা সাংস্কৃতিক মনোভাব নিয়ে আমরা ফুটবল খেলতাম, যে আমাদের অনেক দর্শক আছে মাঠে, ওদেরকে খুশি করতে হবে, ওদের জন্য আমাদের খেলতে হবে, আর আমাদের পারফরমেন্স আমাদের ভালো করতে হবে। ওই সময় কিন্তু খুব ভালো মানের ফরেন প্লেয়ার ছিল, বিদেশি প্লেয়ার ছিল অনেক। ওইখানে কিন্তু আমাদের দেশীয় প্লেয়াররা চান্স পাওয়া, ওদের সাথে কম্পিটিশনকে খেলা, স্ট্যান্ডার্ড আপ করা, এদিকে কিন্তু আমাদের নজর বেশি ছিল, যে আমাদের মান, আমরা ওদের সাথে কম্পিটিশন করে খেলবো, প্রতিযোগিতা বিদেশি করেও player আমাদের ভালো খেলতে এগিয়ে হবে, যেতে হবে। আমরা বাইরে বসে থাকবো না, আমরা খেলতে হবে। এবং আমরা খেলার জন্য ফুটবল খেলতাম, আমরা টাকার জন্য ফুটবল খেলতাম না। আমরা যেমন ধরেন আমার মোহামেডান ক্লাবে আমি খেলি, আমি 84-এ মোহামেডানের ইন করি, আমার জীবনে আর মোহামেডান ক্লাব ছেড়ে আমি যাইনি কোথাও। এই যে একটা ক্লাবের অনেক প্রতি তো dedication, offer ছিল আপনাদের। আমার 20 লাখ টাকা অফার ছিল। এই যে আসলাম ভাই, আমাদের বড় ভাই আসলাম ভাই তো বাংলাদেশের সেরা স্ট্রাইকার ছিল এক সময়, আমাদের সময়। আসলাম ভাইয়ের সাথে আমরা মারামারি করতাম, আসলাম ভাই বলতো কারণ মাথায় মারিস না, খেলার সময় উনি আবার আমি মোহামেডান, এরকম আমরা করতাম। কিন্তু দুজনের ভিতরে আন্তরিকতা অনেক ভালো ছিল, অফার ছিল অনেক বেশি আমাদের, কিন্তু আমরা বলছি না মোহামেডানের প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা, এইটা আমি ত্যাগ করে যেতে পারবো না। আমি গেছিলাম আসলাম ভাইয়ের সাথে, সাবির হোসেন ভাইয়ের বাসায় একদিন আসলাম ভাই নিয়ে গেছিল, যে একবার মোহামেডানের খেল, আবানিতে খেলা। আমি বলছি ভাই, আমি মোহামেডানের মায়া আমি তো ছাড়তে পারতেছি না, মানে অর্থের কাছে ভালোবাসা, ভালোবাসা, অনেক টাকা অফার ছিল, কিন্তু আমি যাইনি। মোহামেডান ক্লাবে অনেক স্যাক্রিফাইসও করেছি আমরা টাকা নেই, আমরা বলছি ঠিক আছে আমাদের পরে দিয়েন। আমরা খেলতে খেলতে যখন বেশি দিন হয়ে গেল, 7-8 বছর আমরা মোহামেডানে খেলছি, তখন কিন্তু 9 বছরের সময় কিন্তু যখন আমাদের কন্ট্যাক্ট করে, আমরা বলছি আগে প্লেয়ার নেন, টিম করেন, তারপর আমাদের টাকা দেন, কারণ এত ভালোবাসা মোহামেডানের সাথে উৎপ্রুত হয়ে গেছে, আমরা জড়াই গেছি মোহামেডান ক্লাবের সাথে। আমরা এই জন্যই টাকার পিছিয়ে দৌড়াইনি কখনো, আমরা ভাবছি যে পারফরমেন্স ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, পারফরমেন্স ভালো থাকলে আমরা টাকা আসবেই। এইভাবে আমরা সাধনা করে খেলতাম। এবং আমি দেখছি একদিন সাব্বিরকে, আমাদের সাব্বির বাংলাদেশের সবাই ম্যারাডোনা বলে সাব্বিরকে আমি দেখছি ওর বাসার উপরে একদিন গেছে ওর সাথে দেখা করতে, ছাদে উঠে ও অন্ধকারের ভিতরে বল জগলিং করতেছে, বুট ডগ মারতেছে, ওয়েট মারতেছে, এক্সারসাইজ করতেছে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস একলাই করতেছে রাত্রেবেলা। এটা চিন্তা করা যায়। তার মানে কেন সাব্বিরের সাব্বির এত হাইট শট প্লেয়ারও কিন্তু বেস্ট প্লেয়ার ছিল বাংলাদেশে তখন। আমাদের ওর এগেনস্টে বড় প্লেয়ার, ইরানের এগেনস্টে আমরা একটা সোভিয়েত ক্লাব ইরানের সাথে একটা খেলা খেলতে গেলাম, আমি সাব্বির বলে সাব্বির আজকে তো তুই তো মাইর খেয়ে মরে যাবি। সাব্বির করে দেখ না বাটা কি করি, ওর হইলো মোটা, আমি বল থ্রো করে স্পিড নিবো, দেখবি ওরা আর ধরতে পারবো না আমার। ঠিক তাই ও খেলার আগে
অ্যানালাইসিস করতো যে কীভাবে ডিফেন্ডারে বিট করবে। হ্যাঁ, ও নিজে চিন্তা করতো যে ওই প্লেয়ারের এগেনস্ট আমি কীভাবে বিট করবো, কীভাবে বাইরে বা এবং ক্রসটা কীভাবে করবো, আস্তমায়ের মাথায় কীভাবে ফালাবো। এই যে থিম, এই যে চিন্তা চেতনা প্লেয়ারদের ভিতরে, এটা সাধনার মতো একদম। আমরা এগুলোই করতাম। আমরা তখন বড় প্লেয়ারের খেলা দেখতাম, খেলা দেখে দেখে আমরা মাঠে চেষ্টা করতাম, প্র্যাকটিস করতাম, এক্সট্রা প্র্যাকটিস। কোচের প্র্যাকটিস শেষ হয়ে গেছে, তারপর আমরা কিছু আলাদা এক্সট্রা প্র্যাকটিস করতাম যে আমার এই সেটটা দুর্বল আছে, এটা ডেভেলপ করা দরকার, আমার এই সেটটা ডেভেলপ। যেমন সাব্বির ক্রস করতো, আমি গোলে থাকতাম, আসলাম হেড প্র্যাকটিস করতো। প্র্যাকটিস শেষ, তারপরও হাজার হাজার মানুষ আমাদের স্টেডিয়াম গ্যালারি এইয়াতে প্র্যাকটিস মানে দেখতে যেত, ইউনিভার্সিটি আমাদের প্র্যাকটিস দেখতে যেত, এত এত মানুষ। ওই সময় এই যে ক্রেজ কোথায় চলে গেল ফুটবল। এখন আমি বর্তমান প্লেয়ারদের আমি এটাই বলি যে ফুটবল খেলার জন্য খেলো, টাকার জন্য খেলো না। আপনার ইমন বাবু একটা প্লেয়ার, আমি নাম শুনলাম, ইমন বাবু একটা প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, সে বসুন্ধরা টিমে 62 লক্ষ টাকা কন্ট্রাক্ট, কিন্তু ন্যাশনাল টিমে চান্স পায় না। চিন্তা করতে পারেন, এখনকার বর্তমান প্লেয়ার কিন্তু অনেক টাকা পায়, আমরা কিন্তু এত টাকা পাইনি এই সময়। আমরা এই বাদলদা তো টাকাই নেই, তো ছিলই না, বাদলদা তো টাকাই নেই ক্লাব থেকে। বাদলদা মনে করতো আমি অফিসিয়াল ক্লাবের, আমি ক্লাবের প্লেয়ার। সে প্লেয়ারের সেরা প্লেয়ার মোহামেডান ক্লাবের, এবং সে সেরা অর্গানাইজার, সেরা অফিসিয়াল। তুই কোনো টাকাই নিত না কোনোবারে, খেলে শুধু থাকা খাওয়ার পকেট খরচ নিত বাদলদা, এবং তারই আমরা অনুসরণ করতাম। আমরা করতাম, আমরাও মোহামেডানের প্লেয়ার, দাদা করতে পারে, আমরাও আস্তে আস্তে মোহামেডানের প্রতি মায়া আসছে, আমরাও এক সময় টাকা নেই মোহামেডান ক্লাব থেকে। এই যে আমরা মোহামেডান ক্লাব ছাড়ি নেই, আমরা, আমি, সাব্বির, কাইসান আহমেদ, আমাদের একসাথে একটা একসাথে খেলতাম, একসাথে আমরা এসে রিটায়ার্ড করছি আমরা মোহামেডান থেকেই। এই যে ক্লাবের প্রতি ভালোবাসা, এখন কিন্তু কোনো প্লেয়ারের এই জিনিসটা নাই। এটা থাকা উচিত প্লেয়ারদের। ক্লাব, এখন ক্লাবগুলো বড় হবে তো এই কারণেই হয় না, হচ্ছে না এই কারণেই। আসলাম ভাই, এই যে আমার মনে আছে, আমার বাবার হাত ধরে আমি খেলা দেখতে গিয়েছি স্টেডিয়ামে। আবাহনী মোহামেডান খেলার টিকিট তো একটি সোনার হরিণ ছিল, এক্স্যাক্টলি, এবং গ্যালারিতে সুযোগ পাওয়া আরো দুষ্কর ব্যাপার। এই যে অতীত, আসলে আমরা অনেক বিশ্লেষণ করি, অনেক আলোচনা হয়, কিন্তু আমরা কি আসলে সঠিক পথে হাঁটছি কিনা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য? না, তার আগে আমি বাদলের আরেকটু স্মৃতিচারণ করি। সেটা হলো 92-তে আমি টপ স্কোরার আবাহনী চ্যাম্পিয়ন হলো। সালাউদ্দিন সাহেব আবাহনী ক্লাবের কোচ ছিলেন। 93-তে হঠাৎ করে দল বদলের আগে উনি আমাকে বাদ দিয়ে বলল যে আবাহনী টিম করো। সঙ্গে সঙ্গে বাদলদার কানে গেছে এটা, মনে হয় কোনো সামাওরাদার বাদলদা, উনি আমাকে ফোন করেছে যে দাদা তুমি মোহামেডানে খেলবা, অন্য কোথাও কোনো কারোর সাথে কথা বলো না। আমি বললাম যে ঠিক আছে, যদি আবাহনী আমাকে ছেড়ে দেয় আমি ডেফিনেটলি মোহামেডানে খেলবো। বিশ্বাস করবেন, আমাকে যে মর্যাদা দিয়ে তারা ওখানে নিয়ে গেল, এবং মোহামেডান আনবিটেন চ্যাম্পিয়ন হলাম আমরা 93-তে। এই যে তার দূরদর্শিতা, যে একটা সিনিয়র প্লেয়ার আসলাম চ্যাম্পিয়ন করেছে, ওকে ক্লাবে রাখছে না, মানে কিছুটা হলেও তারা অবহেলার চোখে দেখছে। এই যে মর্যাদা আসলামের ক্ষুণ্ণ হবে, এটা তার মাথায় রেখে সে আমাকে আগে ফোন করেছে। এত বড় একটা, এবং তার দূরদর্শিতা ছিল, দূরদর্শিতা, এত প্লেয়ার মোহামেডান এসে খেলতে পারবে, আবাহনী মূল্যায়ন করছে না, কিন্তু মোহামেডানকে তার যে চয়েস এজ এ অর্গানাইজার, হ্যাঁ, আমি 92-তে মোহামেডান আসলে ভালো খেলবি। আমি 92-তে টপ স্কোরার, এবং আবাহনী চ্যাম্পিয়ন হলো, কিন্তু অবমূল্যায়ন করলো। 93-তে উনি বললো যে না, আমার প্লেয়ার দরকার নেই, তুমি অন্য ক্লাব দেখো। এই যে মানে আমাদের যে মর্যাদার জায়গাটি উনি যে আমাদেরকে মূল্যায়ন করেছে, দূরদর্শিতা, আই স্যালিউট হিম। এবং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, মোহামেডান মনে হয়েছিল যে ওরা প্লেয়ারদেরকে মর্যাদাও দিতে জানে, এবং বাদল রায় আসলে জনি ভাই সেম চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার মাঝে। আসলে আজকে কথা বলতে ওনাকে যতবার বলছি আমি খুব আপ্লুত হয়ে পড়ছি, যে এত স্মৃতি বিজড়িত ওনার সঙ্গে, এত কিছু দিয়ে গেছেন, এত কাছে জিনিস আমাদের সঙ্গে, এত দুষ্টুমি, এত খেলার পর যে কি ধরনের আসর হতো, এটা তো আপনারা মিস করেছেন অনেক কিছু। যে ইট ইজ আনবিলিভেবল। হি ওয়াজ এ ভার্সেটাইল ক্যারেক্টার আমি বলবো। এবং বাদল রায়ের এই যে মানে অপরিণীয় যে ক্ষতি হলো, যে অসময় চলে গেলেন, ক্রীড়াঙ্গনের এই প্রতিবাদী কণ্ঠ আর কবে আসবে সেটা আমাদের ভাবতে হবে। উই হ্যাভ টু ওয়েট ফর লং টাইম। আসলে ওই প্রশ্নটা একটু আসবো, যে আমাদের বাংলাদেশ ফুটবল আসলে কোন পথে হাঁটছে আমরা? এটা একটা দারুণ প্রশ্ন করেছেন আপনি। আসলে ফুটবল নিয়ে
কথা বলার যে সাহস এবং শক্তি, এটা গত ইলেকশনে আমি হারিয়ে ফেলেছি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। কারণ যারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন, আমি খুব হতাশ যে এই ধরনের যারা কাউন্সিলর এবং যারা, আমি সবাইকে বলবো না, যারা আমাদের সঙ্গে এই ডুয়েল রোল প্লে করেছে, আমি খুব আপনার এই 21 টিভির মাধ্যমে আমি প্রতিবাদ জানাই এবং আমি ধিক্কার জানাই তাদেরকে, যে এই ধরনের মেন্টালিটি যদি থাকে ফুটবল উন্নয়নের কোনো চান্স নাই, দেয়ার ইজ নো ওয়ে। যেটি কানুন ভাই বলছিলেন যে কারণ ব্যবসা না খেলা, কোনটি আপনার এই জায়গাটা, এই খেলোয়াড়ি জায়গাটা, আপনি বিশ্বাস করবেন, আমরা দুই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে মাঠে যেতাম। এত পবিত্র জায়গাটা, এই পবিত্র জায়গাটা টোটালি রোটেড, এটা পচে গেছে টোটালি। এবং আমি যদি ফুটবলার হয়ে থাকি, আমি বলবো আমাদের যে অধ্যবসায় ছিল, আমাদের যে মানে ক্লাবের জন্য, বিশেষ করে ফুটবলের জন্য যে আমাদের প্রচেষ্টা ছিল, দিনান্তর আমরা প্র্যাকটিস করেছি। আমার এমন সময় হয়েছে যে মনে হচ্ছে যে আমি একটু আনফিট লাগছে, সঙ্গে সঙ্গে আমি মাঠে গিয়েছি, রাতের অন্ধকারে আমি দৌড়িয়েছি। সো দল প্র্যাকটিস করুক আর না করুক, নিজে প্র্যাকটিস নিজের করতে হবে। এই যে মানে আপনাকে কি বলবো, আমাদের যে অধ্যবসায় এবং আমাদের যে আমরা যে পরিশ্রম করেছি, সেই অনুপাতে আমরা পারিশ্রমিক নেই। আবাহনী ক্লাবকেও অনেক টাকা আমরা ছেড়ে দিয়েছি যে না দরকার নেই, টাকা নেব না, ঠিক আছে। তো এই যে মানে স্যাক্রিফাইস এবং আমাদের যে সোনালী যে একটা অধ্যায় আমরা পার করে এসেছি, এটা এখন মনে হচ্ছে ইট ইজ ভেরি কস্টলি। কারণ সমাজে কিছু কিছু জায়গায় আমাদের যথেষ্ট মূল্যায়ন করে এবং আমাদেরকে খুব ওনারা স্নেহ দেন, স্নেহ আশিস ওনাদের আছে। বাট টু সাম এক্সটেন্ট আমি কিছুটা হলেও ফ্রাস্ট্রেটেড, কারণ ফুটবল কিভাবে উন্নতি হবে সেটা আমরা যারা খেলে কানন হয়েছে, আসলাম হয়েছি, ওরা হাত ধরে বাংলাদেশ ফুটবল এগিয়েছে, তাদেরকে বাদ দিয়ে তো সম্ভব নয়। এটা জাস্ট উল্টা দিকে চলছে। আচ্ছা, কারণ আপনার ফুটবল ডেভেলপ করতে গেলে আমাদের সোশিও ইকোনমি মাথায় রেখে আপনাকে পলিসি মেক করতে হবে আগে। এবং সব থেকে বড় ব্যাপার যে রুট লেভেলে, আমি মফস্বল শহরের ছেলে, ও মফস্বল থেকে আসছে, ওখানে সব সোনার ছেলেরা লুকিয়ে আছে, ওদেরকে সেই প্রতিভা আমি বের করে আনতে পারছি না। ওদেরকে যদি আপনি গ্যারাপ না করেন, ওদের যদি ফিডব্যাক না দেন, তাহলে তো ফুটবলার আসবে না। কারণ আমাদের ভিত্তিক খেলা হচ্ছে না, দলগুলো কি করছে আসলে, আসলে ওই যে কম্পিটিটিভ মুড যদি তৈরি না হয়, তাহলে ভালো প্লেয়ার আশা করা যায় না। কারণ ভাই আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি। আমরা আলোচনা শুরু করেছিলাম প্রয়াত বাদলরার স্মৃতিচারণ দিয়ে, তার অনেক ঘটনা আমরা জেনেছি আপনাদের কাছ থেকে, দর্শকদের সাথে জানার চেষ্টা করেছি। তবে যেটি শেষ দিকে সে আলোচনা রাখতে চাই বা প্রত্যাশা করব যেটি, যে এই যে কিংবদন্তি বাদল রায়ের রেখে যাওয়া স্মৃতি, বাংলাদেশ ফুটবলকে যিনি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, আপনারাও সেই জায়গাগুলো নিয়ে কাজ করেছেন, খেলার সুযোগ হয়েছে, বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন আপনারা। আমরা ভবিষ্যতে আসলে বাংলাদেশ ফুটবলকে যেখানে নিয়ে যেতে চাই, সকলে স্বপ্ন দেখি, তরুণ প্রজন্মের হাত ধরে যেন আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারি, বাদলদার স্বপ্ন যেন আমরা জিয়ে রাখতে পারি, সেই জায়গাটা আসলে আমরা কি প্রত্যাশা রাখবো? আসলে একার পক্ষে আসলে সম্ভব নয়, সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে। কিন্তু এটা ফেডারেশনের উদারতা লাগবে, প্লেয়ারদেরও কিন্তু অনেক দায়িত্বতা রয়েছে। প্লেয়াররা মাঠে খেলে ফুটবল, প্লেয়ারদের কিন্তু অনেক দায়বদ্ধতা আছে, কারণ প্লেয়াররা মাঠে খেলে কিন্তু জিতানোর একটা ট্রফি দেওয়ার ক্ষমতা তারা রাখে। কিন্তু আমরা যখন বাইরে থাকি, অফিসিয়ালি যখন বাইরে থাকে, খেলে কিন্তু প্লেয়ারদের উদ্দেশ্য বলা উচিত এখনকার প্লেয়ার। আমাদের সময় কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার, আমাদের একটা প্লেয়ারের জন্য আমার নামে 1000 সাপোর্টার ছিল, আমাদের বড় ভাই আসলাম ভাইয়ের নামে ওনার ব্যক্তিগত সাপোর্টার ছিল অনেক, বাদল রায়ের নামে ব্যক্তিগত, নিজের একটি জায়গা তৈরি আমরা নিজেরা তৈরি করছি। কিভাবে? এটা আমরা নিজের কারিশমা দিয়ে, আমাদের ক্যালিবার দিয়ে আমরা তৈরি করছি। একটা প্লেয়ার কিন্তু একটা মডেল আমরা ছিলাম, এবং একটা পজিশনে অনেক প্লেয়ার ছিল তখন, কম্পিটিশন করে সেই যোগ্যতা অর্জন। তখনকার ফেডারেশন, এখনকার ফেডারেশন বাদই দিলাম আমরা, কিন্তু একটা পজিশনে আমরা একটা পজিশনে 4-5 জন করে একদম টপ লেভেলের প্লেয়ার ছিল তখন। এই যে কম্পিটিশন ছিল, এখন কিন্তু প্লেয়ারের ওই সংখ্যাটা নাই, আপনার ম্যাক্সিমাম প্লেয়ার নাই, প্লেয়ার আসছে না, বিকজ অফ আপনার ডিস্ট্রিক্ট লিগ হয় না এখন। আপনার শেরেবাংলা কাপ খেলতাম তখন আমরা, ইন্টার ইউনিভার্সিটি খেলতাম তখন আমরা, জেএফএ কাপ খেলতাম, আন্ডার-19, আন্ডার-16 অনেক খেলা হইতো তখন। এই খেলাগুলো কিন্তু বন্ধ, যার ফলে গ্রামগঞ্জে থেকে প্লেয়ার আসছে না।
এবং প্লেয়ারের সংখ্যাও কম এই কারণে টপ লেভেলে। আমরা মালদ্বীপের সাথে মালদ্বীপ আমাদের সাথে মাপ চাইতে এসে 8 গোল 9 গোল দিতাম, নেপালকে 4 গোল 5 গোল দিয়ে শোয়া ফেলাইতাম। সেটা এখন পুরোপুরি এখন উল্টে নেপালের সাথে পুরো উল্টে গেছে। আমরা নেপালের সাথে খেলতে কাঁপি। এই কদিন আগে আমরা ন্যাশনাল টিম খেলছে, আচ্ছা মাঠে আমরা নামছি, ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলতে নামছি, তো তোমরা একটা ম্যাচ জিততে পারবে না, প্লেয়ারদের এজাই দিও, তাহলে তোমরা একটা প্লেয়ার কত টাকা করে কন্ট্যাক্ট নেও, বড় বড় টিমে খেলো, বসুন্ধরা কিংসে খেলো, আবানিতে খেলো, মোহামেডানের খেলো, শেখ জামালে জাতীয় খেলো, দলে তো সেটির কত নামি দামি প্লেয়ার এবং কত থাকতে টাকার ওয়েট ওদের, এক একটা টিমের অনেক টাকা কিন্তু খরচ, 30 কোটি 40 কোটি টাকা খরচ করে একটা টিম। আমাদের সময় কিন্তু 30 লাখ কল্পনা করা যেত না, সেটি কল্পনা করতে পারতাম না। এখন এত টাকা দিয়ে প্লেয়ার পোষতেছে, এত বিদেশি তারপরেও খেলারই মান এবং কেন? বিদেশি কোচে ভরা বাংলাদেশে, জানেন বিদেশি কোচ ভরা বাংলাদেশে, তারপরেও কিন্তু প্লেয়ারের মান বাড়ছে না এবং প্লেয়ার আসতেছে না। কারণটা কি? প্লেয়ার এটার জন্য আমি প্লেয়ারদের দায়ী করব। প্লেয়ারদের কিছু দায়বদ্ধতা আছে দেশের জন্য। আমরা যখন ফ্ল্যাগ নিয়ে খেলতাম, অবশ্যই জাতীয় সংগীত বাস্তবায়ন হাত দিয়ে আমরা কানতাম যে আল্লাহ দেশের ইজ্জত রাখতে পারি। এটা কিন্তু আমাদের নাই, আমাদের প্লেয়ারদের। এখন আমি জোর গলায় বলতে পারি, একটা প্লেয়ারের ভিতরে একটা প্লেয়ার আমি দেখি নাই যারা টাফ ট্যাকেল করে। এদিন নেপালের সাথে খেলায় একটা প্লেয়ার যায় মাথা ঢুকাই দিচ্ছে বা একটা টাফ ট্যাকেল করতেছে, একটু ব্যথা পাইছে, উয়া তা নাই, কোনো ফিলিংস নাই প্লেয়ারদের ভিতরে। এটা কেন? আমরা তো কোনোদিন ব্যাকফুটে যাই নাই। আমরা যখন খেলছি, আমরা সৌদি আরবের টিমের সাথে খেলছি, সৌদি আরবে হারাইছি, আমরা চায়না টিমে হারাইছি, আমরা ইরান টিমে হারাইছি। বাংলাদেশের তখন অবস্থান, ফুটবলের অবস্থান এশিয়াতে তখন অনেক তুঙ্গে ছিল, অনেক উপরে। ও সবাই এই মিডল ইস্ট থেকে শুরু সবাই আমাদের প্লেয়ারদের তো অফারও দিত যে আমাদের মিডল ইস্টে খেলো, আমাদের কাতার টিমে খেলো, কুয়েত টিমে খেলো, এই সাব্বিরের মধ্যে অফার দিত, আমাদের অফার দিত। তাহলে আমরা এগুলো তৈরি করছি, আমরা খেলছি। কেন আমরা সেই জায়গায় প্লেয়াররা এখনকার প্লেয়াররা এত টাকা পাওয়ার পরে কেন প্লেয়াররা কিছু দিচ্ছে না দেশকে? এটা কিন্তু প্লেয়ারদের আমার সিরিয়াস প্রশ্ন। এটা প্লেয়ারদের দায়বদ্ধতা আছে এখানে। শুধু অফিসিয়ালের কথা বললে তো হবে না। অফিসিয়ালরা চেষ্টা করতেছে, ক্লাব চেষ্টা করতেছে, টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে, বাট প্লেয়ার কোথায়? আউটপুট কোথায়? প্লেয়াররা খেলছে না কেন মাঠে? জি, আমার এটা কিন্তু আমি খুবই দুঃখিত যে প্লেয়াররা এখন কেন এত টাকা পাওয়ার পরেও কেন ন্যাশন নিয়ে ভাবে না, জাতীয়তা বহুত কেন নাই প্লেয়ারদের ভিতরে? সেই জায়গাগুলো আমরা 71-এ যুদ্ধ করছি, আমরা কি ঢাল তোলার কিছু ছিল না, তখন যুদ্ধ করছি না আমরা, 3 মাসে দেশ স্বাধীন হয়েছে না। কিন্তু বাংলাদেশ ফুটবল একটা নেপালের সাথে খেলতে গেলেও হাঁটু মাটু কাঁপতে থাকে সবাই, আমরা বাইরে বসে ভয়ে থাকি। এখন কি রে বাবা, কারণটা কি? আমরা যখন খেলতে পারতাম নেপাল টেপাল পাততে দিতাম না, 8 গোল 10 গোল দিয়ে কেন আমাদের এই আস্থার জায়গাটা চিন্তা হলো? প্লেয়ারদের কিন্তু দায়বদ্ধতা আছে। আমি বারবারই বলি, প্লেয়াররা কিছু দিতে পারে। প্লেয়ার যদি একটা ট্রফি দেয়, একটা দেশ একটা জিতে একটা ম্যাচ উইন করে, তাহলে কিন্তু আবার এনকারেজ কিন্তু প্লেয়াররা পায়, ভবিষ্যৎ প্লেয়াররা কিন্তু। আজকে বাংলাদেশ টিম জিতছে, আজকে বাংলাদেশ একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে, তখন কিন্তু ছোট ভাইরা, ছোট ছেলেরা যারা জুনিয়র, তারাও কিন্তু উৎসাহিত হবে, তখন কিন্তু খেলতে আসবে ফুটবল। এখন তো ফুটবল খেলতেও আসে না অনেক ছেলেরা, ক্রিকেটে চলে যায়। দায়ী কে? ফুটবলাররা, আমরা যারা ন্যাশনাল টিমে খেলি। দায়ভার আমাদের সকলের রয়েছে। আমরা ফুটবল আগায় নিতে হলে আমাদের দায়িত্বটা আছে, এটা আমাদের মানতেই হবে। আসলাম ভাই, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। যাবার আগে আপনাদের হাত ধরে বাংলাদেশের ফুটবল যে জায়গাটায় ছিল, আমরা অনেক পিছিয়ে গেছে, কিন্তু সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে আপনাদের মতো কিংবদন্তি যারা রয়েছেন, আমরা ইতিমধ্যেই অনেককে হারিয়ে ফেলছি। সম্প্রতি আমরা বাদলদাকে হারিয়েছি। তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে ফুটবলের প্রতি ভালোবাসা, সেই সম্মানটুকু যেন আমরা ধরে রাখতে পারি, তরুণ প্রজন্মের হাত ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই জায়গায় প্রত্যাশা দিয়ে যদি আলোচনা শেষ করেন। না, আমার আশা, আমি খুব আশাবাদী যে আমাদের যে প্রতিভা লুকিয়ে আছে, সুন্দর সুন্দর প্রোগ্রাম যদি রুট লেভেলে দেওয়া যায়, আমার মনে হয় যে আমাদের বেশি দিন লাগবে না। বাট এই ক্রিকেটের পাশাপাশি ফুটবলটাকে যদিও একটু ব্যাকফুটে আছে আমরা, বাট এটাকে জাগিয়ে তোলা কোনো ব্যাপার নয়। 480টা উপজেলা নিয়ে আমরা স্কুল টুর্নামেন্ট করেছিলাম, আমি দেখেছি প্রতিভার কোনো শেষ নাই। তো এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাকে খুব গুরুত্ব সহকারে করতে হবে, কারণ ওই দায়সারা গোছের করলে হবে না। যেমন আমাদের এখন যে লিগ চলছে, যে লিগ হয় মফস্বল শহরে, যেগুলো হয় একদম এক্স্যাক্টলি নকআউট সিস্টেম করে লিগ শেষ করছে, তাহলে ওর লিগ সুযোগ হচ্ছে না, লিগ নাম দেওয়ার কোনো যুক্তি নাই, ওটাকে টুর্নামেন্ট নাম দিলেই তো হয়। এই যে দায়সারা গোছের কিছু কর্মকর্তা যারা আছে, এই কর্মকর্তাদেরকে বেছে বেছে এদেরকে প্যানালাইজ করা দরকার, যে তোমাদেরকে কে বলেছে এই ধরনের লিগ করতে। কারণ লিগ 3 মাস ব্যাপী আমরা লিগ খেলতাম, তাই না? এই 3 মাস কন্টিনিউয়াস আপনাকে ডবল লিগ সুস্থ থাকার জন্য কত প্র্যাকটিস করতে হয়েছে, ইট ইজ আনবিলিভেবল।
এই পরিশ্রমের কোনো সীমা ছিল না বিকল্প আমাদের। নেই আসলে। টেকনোলজি ছিল না, তো এত কিছু ছিল এই না। 3 মাস যদি আপনি সুস্থ থাকেন, অটোমেটিক দেখা গেছে যে আমরা শেরে বাংলা কাপ খেলে তারপর শেষ করতাম। তো এই যে ভর বছর পুরে পুরে আমরা- বছরব্যাপী যে আমাদের যে আয়োজন ছিল। আয়োজনটা ছিল, এইটা থেকে আমরা টোটালি পিছিয়ে এসেছি। এই জায়গাটাকে আবার ভিগোরাসলি আনতে কাজ হবে। করতে হবে। এবং আমি বলবো যে এটাকে বেশিভাবে পলিটিসাইজ করাটা ঠিক হবে না, ক্রীড়াঙ্গনকে অবশ্যই আমাদের সব মুক্ত সম্মান রাখতে সহকারে হবে, মুক্ত রাখতে এই হবে। নির্মল আনন্দের জায়গা এবং ফ্রেশ অক্সিজেনে ফুটবলটাকে ছেড়ে দিতে হবে। জি। দেখবেন অটোমেটিক আমাদের দামাল ছেলেরা আবার ফিরে অবশ্যই আসবে। আবার ফিরে আসবে। আসলাম আমরা- কেন, আসলাম থেকে আরো বেটার প্লেয়ার পাওয়া অবশ্যই যাবে। অবশ্যই আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি দর্শক। আমরা আলোচনা শুরু করেছিলাম বাংলাদেশের কিংবদন্তি যে তারকাকে আমরা ইতিমধ্যে হারিয়েছি, যারা বাদল রায়, তার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি, তার মাগফিরাত কামনা করছে এবং তার স্বপ্নের ফুটবল বাংলাদেশ যেন আবারও সেই জায়গাটি ফিরে পায়। আমরা সকলে মিলে সেই বাদল রায়দের মতো যারা চলে গেছেন বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলে আমরা সেই জায়গাটা ফিরিয়ে আনার চেষ্টা করবো সকলেই, সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে।